হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আর এই মুহূর্তে মানে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন সপ্তম দফার ভোট হয়ে গেছে। প্রায় 3 মাস বললে ভুল হবে না, প্রায় 3 মাস ধরে গণতন্ত্রের উৎসব পালিত হলো ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে। এবং 3 মাস ধরে প্রচার, ভোটের দিন ঘোষণা, প্রার্থী বাছাই, কার সাথে কার জোট হবে, কে একা লড়বে, কে কীভাবে কী করবে, এই সমস্ত কিছুর পর মানে ভোট বাক্সে সাধারণ মানুষ তার জনাদেশ দিয়ে দিয়েছেন। এবং কিছুদিনের মধ্যেই আমরা জানতে পেরে যাব, প্রায় কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পেরে যাব যে দিল্লিতে আগামী 5 বছরের জন্যে কোন দল বা কোন জোট সাধারণ মানুষের হয়ে সরকার চালাবেন এবং কে প্রধানমন্ত্রী হবেন, আপনার এরিয়া থেকে কে সাংসদ হবেন, দিল্লিতে গিয়ে আমাদের কথা বলবেন, এই সব কিছু জানতে পারবেন। আজকে সত্যি কথা বলতে আমরা সকলেই, আমার সাথে যে রয়েছে আশা করব সেও একটু রিল্যাক্সড এবং আমিও একটু রিল্যাক্সড, তাই আজকে একটু আড্ডার ছলেই রয়েছি। আজকে আমার সাথে রয়েছে ছাত্র পরিষদের জেলা সভাপতি, নদিয়া জেলার সভাপতি অরিন্দম গোস্বামী। অরিন্দম রয়েছে আমার সাথে। প্রথম যে প্রশ্নটা করব, কতটা ক্লান্ত, কতটা রিল্যাক্সড, আজকে কীরকম অনুভূতি তোমার? না, কেবল ক্লান্ত নয়, আমি রিল্যাক্সডও, তার সাথে সাথে ভীষণ আশাবাদীও। যেরমভাবে এই ভোটটাকে দেখলাম, দেখো পরিশ্রম তো অবশ্যই হয়েছে, ভোটের প্রচারে পরিশ্রম অবশ্যই হয়েছে, কিন্তু তার পাশাপাশি যে স্বতঃস্ফূর্ততা দেখলাম, যে ভোটের প্রচারের যে ইম্প্যাক্টগুলো দেখলাম, সাধারণ মানুষকে নিয়ে যেগুলো দেখলাম, আর সবচেয়ে বড় কথা, দেখো বলতে গেলে তো বলার জিনিস লাগে, সেই মেটেরিয়াল এতটা ছিল না, সেইটা দেখে খুব ভালো লাগছে আজকে, যে সেগুলো আমরা মানুষের কাছে ডেলিভার করতে পেরেছি আর মানুষও মন খুলে নিয়েছেন। দেখুন, ভোট দেওয়া না দেওয়া তো তারপরের ব্যাপার, কিন্তু আমরা যে মানুষকে একটা বলতে পেরেছি আর মানুষ যেগুলো গ্রহণ করেছেন, মানুষের যে মনে হয়েছে, আমরা বছরে 1 লক্ষ বেকারের চাকরির কথা বলেছি, মানুষ যে মনে করেছে যে হ্যাঁ সত্যি 1 লক্ষ বেকারের চাকরি এরা দেবে বলছে, এরা দিতে পারে, আর এটা আমাদের জন্য দরকার, আমাদের কাজ এটা, ঠিক আছে, সরকারের কাজ এটা। তো এই ব্যাপারটা ভেবে খুব ভালো লাগছে, আর মিসও করবো, অবশ্যই মিসও করবো। একটা কথা তোমাকে বলবো যে এবারে পশ্চিমবঙ্গের নিরিখে যদি দেখি তাহলে বাম কংগ্রেস জোট করে লড়লো এবং কিছু আসনে বামেরা প্রার্থী দিয়েছে যেখানে কংগ্রেস সমর্থন দিয়েছে, কিছু আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে। তুমি এই জোটটাকে কিভাবে দেখছো? আমি প্রথম প্রশ্ন এটা আমার থাকবে, তুমি এই জোটটাকে কিভাবে দেখছো? এবং বারবার যে কথাটা ওঠে যে জোটটা হয়তো অনেকটা ওপর তলায় হয়, নিচুর তলায় হয় না, বিশেষ করে কংগ্রেসের দিক থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে কংগ্রেসের ক্ষেত্রে বারবার এই কথাটা বলা হয় যে কংগ্রেসের ভোট শিফট হয় না বামেদের দিকে, যতটা বামেদের ভোট শিফট হয়। তো এইবারে লোয়ার লেভেলে বাম কংগ্রেস জোট কতটা মজবুত তুমি দেখলে? মানুষের দিক থেকেও বলো যে মানুষের কীরকম রেসপন্স দেখলে, এবং কর্মীদের দিক থেকে বলো। দেখো, প্রথম কথা হচ্ছে, তুমি বললে যে বাম কংগ্রেসের জোটের কথা, আমি তোমায় প্রথমেই মনে করিয়ে দিই, এই জোটটা কিন্তু আজকে প্রথম নয়, 2016-তে হয়েছিল, 21-এ হয়েছিল, আজকেও হয়েছে। আর হ্যাঁ, কথা খুব সত্যি কথা যে আমাদের বিরুদ্ধে এই অ্যালিগেশন রয়েছে যে কংগ্রেসের ভোট সিপিএমে যায় না, আবার এই অ্যালিগেশনও রয়েছে যে সিপিএমের ভোট নাকি বিজেপিতে শিফট করে যায়। এই অ্যালিগেশন দুটো দলের বিরুদ্ধেই রয়েছে, কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরা অনেক বেশি আশাবাদী। খুব সত্যি কথা বলতে কি, হ্যাঁ ঠিক, সাধারণ মানুষও প্রথম আর দ্বিতীয়ের মধ্যে বেছে নিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যেহেতু আমরা এবার অনেকগুলো জায়গাতে, আমি না নরেন্দ্র মোদীর মতো 400 পার বলবো, না মমতা ব্যানার্জির মতো 42-এ 42 বলবো, কিন্তু যেহেতু আমরা অনেকগুলো জায়গায় জেতার মতো জায়গায় রয়েছি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেসের ভোট সিপিএমে ট্রান্সফার করা বা বামে ট্রান্সফার করা বা বামের ভোট কংগ্রেসে ট্রান্সফার করা, এইটা অনেকটা স্মুথ হয়েছে। আর দেখুন, লড়াইটা যে কেবল দলের লড়াই এমনটা তো না, লড়াইটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের যে দৈনন্দিন জীবনযাপন, সেই জীবনযাপনের সুবিধে অসুবিধের নিরিখে, সেই অসুবিধেটা যারা ফেস করছে আর যারা এই দুটো দলকে প্যারালালি দেখছে, তারা বুঝতে পারছে বিকল্প দরকার, আর এই বিকল্প হিসেবে আলটিমেটলি আমরা। একটা প্রশ্ন আমি তোমাকে করবো, সেটা মানে এটা আমি জানি না তুমি কিভাবে মানে দেখেছো ভোটটাকে। আমি যেভাবে দেখেছি, তো আমি যেটা মানে আমার উপলব্ধি বলতে পারি, সেটা হচ্ছে যে
কোথাও কি তোমার মনে হচ্ছে যে এই যে বাম কংগ্রেস জোটটা এটা অনেক বেশি অধীর সেলিম জোট হলো? মানে আমি এই জন্য তোমাকে বলছি, ধরো কথার কথা বলছি, যে যদি আমি ধরে নিই 4 তারিখে রেজাল্ট বেরোয় যেখানে বহরমপুরে অধীর চৌধুরী জিতলেন, মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম জিতলেন, বাকি পশ্চিমবঙ্গের না বাম জিতলো না কংগ্রেস জিতলো, দক্ষিণ মালদাটা আমি ধরে নিচ্ছি, দক্ষিণ মালদাটা একটা আলাদা ওটা ফ্যাক্টর, আমি দক্ষিণ মালদাকে বাদ দিয়ে বলছি, তাহলে কি কোথাও এই ফ্যাক্টরটা কাজ করবে যে হ্যাঁ মানে অধীর সেলিম একটা তাদের একটা পার্সোনাল ক্যারিজমা আছে, ডেফিনেটলি অধীর চৌধুরী একজন জননেতা, সে উনি বহরমপুরে ওনার একটা ইম্প্যাক্ট আছে, মোহাম্মদ সেলিমের একটা ইম্প্যাক্ট আছে, বাদ বাকি জায়গায় জোটের কিছু ম্যাটার করলো না, খালি ওই দুটো জায়গায় জিতে যাবে? এটা কি তোমার কোথাও মনে হচ্ছে যে এটা অধীর সেলিম জুটি হয়ে থেকে গেল বাম কংগ্রেস জোটের থেকেও? যদি হাইপোথেটিক্যালি এটা ধরেও নেই যে কেবল অধীর রঞ্জন চৌধুরী জিতলেন আর মোহাম্মদ সেলিম জিতলেন, তবুও আমাদের সরকারের কাছাকাছি যাওয়ার জন্যে আমাদের দুটো কন্ট্রিবিউশন থাকলো। এটাকে কেবল অধীর চৌধুরীর জেতা, অধীর সেলিম জুটির জেতা, ব্যাপারটা এরকম নয়। এই দুটো আসন জেতা মানে ইন্ডিয়া জোট দুটো আসন যুক্ত হলো, ঠিক আছে? এইটা অনেক বড় ব্যাপার। আর তার পাশাপাশি দেখো, আমরা আগেও যেটা বলছিলাম যে এইবারকার নির্বাচনটা আমরা অনেক বেশি নিচুতলা অবধি পৌঁছতে পেরেছি, সেটা ভোট শিফটিংয়ের দিক থেকে বলো, সেটা তুমি আমাদের ঐক্যবদ্ধ প্রচারের কথা বলো, আন্তরিকতার দিক থেকে বলো, যাই বলো, আমরা একদম নিচুতলা অবধি পৌঁছতে পেরেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, আমি তোমায় পরিষ্কার একটা কথা বলি, তোমার আগের প্রশ্নের ইসেতেই বলছি যে আমি যখন কলেজে ছাত্র পরিষদ করি তখন আমাদের সৃজনের দল আর আমাদের সংগঠন, এদের মধ্যে প্রচুর মারামারি হয়েছে। সেটা রানাঘাট কলেজ বলো, শান্তিপুর কলেজ বলো, করিমপুর কলেজ বলো, প্রচুর মারামারি হয়েছে, মারামারি গুতোগুতি সব হয়েছে। কিন্তু তোমায় মনে রাখতে হবে, এই কোনো মারামারি গুতোগুতি কিন্তু কলেজের ফেস্টের পয়সা কার হাত দিয়ে খরচ হবে তার জন্য হয়নি, সরস্বতী পুজোর পয়সা কে খরচ করবে তার জন্য হয়নি। এই যে পার্সোনাল দলীয় বেনিফিশিয়ারির জায়গা, সেই জায়গাটা কিন্তু ছিল না। আর যেহেতু সেই জায়গাটা ছিল না, সেহেতু আমরা এই দুটো দল আজকে এসে এক জায়গায় লড়াই করতে পেরেছি, কারণ আমাদের পার্সোনাল বেনিফিশিয়ারির জায়গাটা নেই। সেই জায়গায়, একই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমরা একই সাথে লড়াইটা করেছে। তুমি এটা বলছো তো, এটা তোমার সাথে আমি তোমার যুক্তিটা গ্রহণ করলাম, কিন্তু তার সাথে সাথে তোমাকে তো একটা জিনিসের উত্তর দিতে হবে, সেটা সাধারণ মানুষের কাছে দিতে হবে, কারণ তুমি যখন মানুষের কাছে যাবে, যে একদিকে তুমি বলছো অনেক বেশি বাম কংগ্রেস জোট মজবুত হয়েছে, আবার একদিকে এআইসিসির প্রেসিডেন্ট তিনি বলছেন যে আমাদের তো মানে মমতা ব্যানার্জি তো আউটসাইড সাপোর্ট দেবেন বলেছে ইন্ডিয়া অ্যালায়েন্সে, অলরেডি মমতা ব্যানার্জি বলেছেন যে আমি তো ইন্ডিয়া অ্যালায়েন্সকে আউটসাইড সাপোর্ট দেবো, এবং উনি বলছেন যে হাইকমান্ড যা ডিসিশন নেবেন ওনাকে মানতে হবে, অধীর চৌধুরীকে মানতে হবে, উনি ডিসিশন নেওয়ার কেউ নন। তা আমার বক্তব্য হচ্ছে, একদিকে তুমি বলছো যে কারণ যাই থাকুক একটা আমাদের মধ্যে বিরোধিতা ছিল কলেজ লেভেলে বা কিছু, একদিকে অধীর চৌধুরী সেলিম বা আমি বলছি পশ্চিমবঙ্গের সিপিএম, পশ্চিমবঙ্গের কংগ্রেস বলছে, কারণ আমরা কেরল জানি, কেরলে পরিষ্কার তারা আলাদা লড়ছে, রাহুল গান্ধী সেখানে গিয়ে সিপিএমের বিরুদ্ধে কথা বলছেন, তো মল্লিকার্জুন খাড়গে এখানে অধীর চৌধুরীর বিরুদ্ধে কথা বলছেন। এই সব কিছুর মধ্যে কোথাও কি মনে হচ্ছে যে এই জোটটার মানে কীভাবে তুমি দেখো? কারণ যখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন করবে তখন সাধারণ মানুষ তো এত কিছু দেখবে না, সে দেখবে যে রাস্তায় বেরোলে যদিও বাম কংগ্রেসের একসঙ্গে দেখতে পাই, টিভি খুললেই মল্লিকার্জুন খাড়গে একরকম কথা বলছেন, রাহুল গান্ধী একরকম কথা বলছেন, কোথাও কি মনে হচ্ছে জোট ঠিকমতো কাজ করলো না বা করবে না? সাধারণ মানুষ এইটা দেখছে যে এই তৃণমূল সন্দেশখালি ঘটিয়েছে, এই তৃণমূল হাঁসখালি ঘটিয়েছে, আবার উল্টো দিকে এই বিজেপি 47 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকার বানিয়েছে, এই বিজেপি হাতরাস বানিয়েছে। সাধারণ মানুষ কিন্তু এইগুলো দেখছে। আর তুমি যদি অধীর রঞ্জন চৌধুরীর কথা বলো, মানে তার সম্পর্কে মল্লিকার্জুন খাড়গের বক্তব্য বলো, দেখো আমি তোমায় পরিষ্কার বলি, এটা আমাদের একটা সমস্যা, জানো তো। মমতা ব্যানার্জি দীর্ঘদিন কংগ্রেস করা এবং পার্লামেন্টেরিয়ান হওয়ার সুবাদে এই খাড়গেজির সাথে, এরম যে সমস্ত আমাদের বর্ষিয়ান নেতৃত্ব রয়েছে তাদের সাথে মমতা ব্যানার্জির একটা পুরনো সম্পর্ক রয়েছে। এবার একজন 70 বছরের মহিলা, তিনি যদি সারাক্ষণ গিয়ে কাঁদতে থাকেন যে আমাকে খেলায় নিচ্ছে না বলে, তাহলে ওই 80 বছরের লোকটা স্নেহপরবশ হয়ে গেছেন। স্নেহপরবশ হয়ে গিয়ে দেখবে বাড়ির যখন বাচ্চারা চৌকাঠে হোঁচট খায়, সেই সময় বাড়ির বড়রা ওই চৌকাঠটাকে থাবড়ায় না, বকাবকি করে, সেটা কি আসলে করে? সেটা আসলে করে না, সেটা ওই ছেলে ভুলানো করে। কিন্তু ওই মমতা, হ্যাঁ আমি বলছি, আমি তোমাকে বলছি, ওই মমতা ব্যানার্জি অধীর রঞ্জন চৌধুরীতে হোঁচট খেয়েছেন, এবার সেই কারণেই খাড়গেজি ওই হোঁচটটা
না, খেয়ে যে একটা- ওনার কান্নাকাটি ওইটাকে একটু থাবা দিয়েছেন, বাকি সব ঠিক আছে। আবার বলছি যে এই মল্লিকার্জুন খাড়গেই তো তার বক্তব্যের পরের দিনই বলেছেন যে অধীর রঞ্জন চৌধুরী আমাদের অত্যন্ত মজবুত সংগঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতার। সত্যিই তো অধীর রঞ্জন চৌধুরী তো নিজেও সিডাব্লিউসির মেম্বার। অধীর রঞ্জন চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবশ্যই আছে। আর আমি অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি মল্লিকার্জুন খাড়গে প্রত্যেককে সমানভাবে শ্রদ্ধা করে বলছি যে আন্ডারস্ট্যান্ডিং এদের মধ্যে রয়েছে সেটা ঠিক আছে। মমতা ব্যানার্জিকে ওই ছেলে ভুলানো বকাটা। আচ্ছা, এবার আমি তোমাকে জাস্ট একটা কাউন্টার প্রশ্ন করবো। ধরো ইন্ডিয়া অ্যালায়েন্স 250-60টা মতো আসন পেলো, এবার মোটামুটি 12টা 15টা 20টা আসনের দরকার। এবার কথার কথা ধরে নিচ্ছি, সিপিএম ধরো এখান থেকে ততগুলো আসন পেলো না বা জায়গা থেকে হলো না, মমতা ব্যানার্জি ধরো 25টা আসন পশ্চিমবঙ্গ থেকে পেলো, এইবারে কি হবে? তখন ছেলে বলানোর কথা হবে না তো? এইবার তো মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে হবে মমতা ব্যানার্জি কি করবে। মমতা ব্যানার্জি তো নিজে বলেছে যে আমি ইন্ডিয়া জোটে নেই। না, উনি তো এখন বলেছেন আমি আউটসাইড সাপোর্ট দেবো। এবার মমতা ব্যানার্জি কালকে যে আবার উল্টো কথা বলবে না, কালকে যে আবার বলবে না যে আমি বিজেপির সাথে আছি, তার কি গ্যারান্টি আছে বলো? মমতা ব্যানার্জির কথায় কি ভরসা করা যায়? আর আগে ছেলে হোক তারপর নাম ঠিক করা। না, আমি আবারও দেখো, তুমি যে কথাটা বলছো আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে যেটা বলার চেষ্টা করছি যে ধরো কালকে এটা ধার হলো যে আমাদের কংগ্রেসের ধরো বা ইন্ডিয়া আমি অ্যালায়েন্স বুঝতে পেরেছি যে আমাদের 15টা 20টা আসন কম আমাদের হচ্ছে। 20টা আসন দরকার, মমতা ব্যানার্জি সেই আসনটা রয়েছে। এবার হ্যাঁ বলে দিলেন, তখন কি করবে? তখন কি মানুষের তখন কংগ্রেস এআইসিসি মাথায় রাখবে? হাতরাস এই আমাদের সন্দেশখালী হয়েছিল কিনা তখন মাথায় থাকবে? ডেফিনেটলি মাথায় থাকবে। সেক্ষেত্রে আমি তোমায় সোজাসুজি বলছি, সেটা প্রথম কথা মমতা ব্যানার্জির উত্তর দেওয়ার দায়টা মমতা ব্যানার্জির, উনি কী করবেন না করবেন। আর সেক্ষেত্রে উনি যদি সরকারে আসেনও, আমি তোমায় আরেকটা কথাও বলে দেই, আমাদের কংগ্রেস দলটা সেই দল যে এই পশ্চিমবঙ্গের বুকে নিজের বোনের নামে একটা কেবলমাত্র রেফারেন্স লিখে দিয়েছিল যে ওকে এই চাকরিটা দেওয়া যেতে পারে কিনা বিচার করে দেখুন। তার এগেনস্টে কমিশন বসে গেছিলো, তাকে মন্ত্রিসভার থেকে বার করে দেওয়ার কথা হয়েছিল। আমাদের দল সেই দল যে কেন্দ্রে ওই কানি মসজিদ রাজা যারা রয়েছে তাদেরকে জেলে পড়েছিল। আমাদের দলটা বিজেপি নয় যে ঢুকে গেলে সমর্থন করে দিলে সে সার্ফ এক্সেলে ধুয়ে গেল। যদি মমতা ব্যানার্জি আসেনও, সেক্ষেত্রেও মমতা ব্যানার্জির ভাইপোর নামে যে সমস্ত দুর্নীতি তারও তদন্ত হবে। এমনকি যে তৃণমূল থেকে বিজেপি গেছে শুভেন্দু অধিকারীর মতো, যে আজকে বিজেপি তাকে সাফসুতরা বলছে, সেই তার নামেও একদম তদন্ত যা হওয়ার সব হবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা, একটা প্রশ্ন তোমাকে করব, 4 তারিখে ফল ঘোষণা, কি মনে হচ্ছে কতটা আশাবাদী ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে, কংগ্রেস নিয়ে যদি জিজ্ঞেস করি? ডেফিনেটলি আশাবাদী। তুমি দেখবে যেই মিডিয়াগুলোকে বাদবাকি সবাই একদম গদি মিডিয়া, পেটুয়া মিডিয়া বলতো, সেই মিডিয়া আমি নাম না করে বলছি, সেই মিডিয়া পর্যন্ত বলেছে নরেন্দ্র মোদীর যে লাইভ বাইট আমরা সেগুলো নেব না। ঠিক আছে, আমরা ওই মিডিয়াগুলোকে বলতাম যে ওরা নরেন্দ্র মোদীর গদি মিডিয়া, পেটুয়া মিডিয়া, তারা নরেন্দ্র মোদীকে বয়কট করছে আস্তে আস্তে। যেই মিডিয়াগুলো প্রথমে নরেন্দ্র মোদীকে 400 দিয়ে দিচ্ছিল, আমাদের কাউকে 40-50টা দিচ্ছিল, আজকে সেই সংখ্যাটা নেমে আসছে। এটা 4 তারিখ আসুক, আরও 4টে দিন, আমাদের শুধু এইটুকু দেখার যে এই যে ওদের সংখ্যাটা যে নিচের দিকে নামছে, এটা কতটা ড্রাস্টিক ওয়েতে নামে। 4 তারিখ আসলে পরিষ্কার হয়ে যাবে যে ওই 400 থেকে শার্ট করে 100 হবে নাকি আরেকটু বেশি হবে, এই কতটা ড্রাস্টিক ওয়েতে নামে সেটার দিকে নজর রাখবে। কিন্তু ইন্ডিয়া যে গভর্নমেন্ট তৈরি করছে সেটা পরিষ্কার। একটা শেষ প্রশ্ন করব, ধরো ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি হচ্ছে, যেরকমভাবে পুরো জোটটা চললো সেটা তো একটা ঘটনা, ধরে নিচ্ছি, ধরে হাইপোথেটিক্যালি যে ইন্ডিয়ার জোট এলো না, ইন্ডিয়া ক্ষমতায় এলো, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কী? বাম কংগ্রেস জোটটা কিন্তু কেবল ক্ষমতায় আসার জন্য হয়নি। 21 সালে আমরা যে লড়াইটা লড়েছি, সেখানেও কিন্তু আমরা ক্ষমতায় আসার মতো জায়গায় ছিলাম না বলেই তোমরা মনে করো। তারপরেও কিন্তু আমরা আইডিওলজিক্যাল লড়াইটা লড়েছিলাম। আমি আবারও বলছি, আজকের যে লড়াইটা, সে লড়াইটা একদিকে দেশ বাঁচানোর লড়াই, সে লড়াইটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, আর এই আইডিওলজিক্যাল লড়াইটা একসাথে লড়া উচিত। আর আমার মনে হয় সেই আইডিওলজিক্যাল লড়াইটা আমরা একসাথে লড়বো ভবিষ্যতে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম নদিয়া জেলার সভাপতি ছাত্র পরিষদের অরিন্দম গোস্বামীর সাথে। অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, আশা করি ইন্টারভিউটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। দেখা হবে পরের আবার কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।